সুমন ভাইয়ের পরে আমাদের আলোচনার বিষয়টি থাকছে মাল্টি টেন্যান্ট ক্লাউড এনভায়রনমেন্ট এবং সেখানে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে নলেজ শেয়ার করবেন রবি আজিয়াটার পলাশ ভাই। পলাশ ভাইকে অনুরোধ জানাচ্ছি। যে আমাদের রিকোয়ারমেন্টটা কি সেটা বোঝা, নট আমি করতে পারি, আমি যাতে বায়াস না হই, এই জিনিসটা আমাদের এনশিওর করলে আমাদের আমার মেইন যে টপিক, আমার মেইন কাজ হচ্ছে হলো মাইন্ডসেট ডাইভার্ট করা, যে হ্যাঁ এই জায়গায় উইকনেস আছে, নট নেসেসারি যে আমার এই প্রোডাক্ট কিনতে হবে, এইভাবে যেতে হবে। তো প্রথমে আমার একটা ছোট্ট উদাহরণ দেই। তো এখানে তিনটা চকলেট রাখা আছে, আমি থ্রু আউট দ্য প্রেজেন্টেশন দুটা জায়গায় ফোকাস করব যাতে আপনারা আপনাদের ফিডব্যাক দেন, যে ফিডব্যাকগুলো ভালো থাকে পাবো তাদের জন্য এই দুটা চকলেট। আর লাস্ট চকলেটটা হচ্ছে আমাকে যে প্রোটেক্ট করবে, মানে শেষে একটা কোশ্চেনের অ্যান্সার আছে, সেখানে আমাকে যে অ্যান্সার দিয়ে প্রোটেক্ট করবে তার জন্য লাস্ট চকলেটটা। তো আমি সামনুল ইসলাম তরফদার। তো আমি তিনটা এরিয়াতেই কাজ করেছি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, আইটি অডিট, সাইবার সিকিউরিটি। তো আমি দেখেছি যে অ্যাকচুয়ালি সিস্টেম অ্যাডমিন আইটি অডিট এবং সাইবার সিকিউরিটিকে হেড করে। এটার কোনো কারণ বলবেন যে অ্যাকচুয়ালি কেন দেখতে পারে না? আপনাদের ভিতর থেকে কেউ অলওয়েজ দেখি যে কেউ দেখতে পারে না, অডিটকে তো একদমই না, সাইবার সিকিউরিটিকেও এখন দেখতে পারে না, লেয়ার 2 এবং লেয়ার 3 কেউ তাদের মধ্যে বারটা আছে। সিস্টেমের যে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে যায়, যখন সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয় তখন অনেক কিছু আসলে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে আমরা ফিল করি যে জিনিসটা না হলে আমাদের হ্যাসেল হয়ে যায়। তো এটা তো অ্যাজ এ অর্গানাইজেশনের জন্য ভালো, কিন্তু অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন আমার জন্য একটু হেডেক হয়ে যায়। সেজন্য আসলে আমরা পছন্দ করি। আমার পার্সোনালিটি কেমন কমপ্লায়েন্সের একটা ইস্যু থাকে, কমপ্লায়েন্স কে আপনি যেহেতু বোর্ডকে আমাকে রিপোর্ট করতে হয়, সে অডিট হোক আর সার্ভিসের তার এই ওয়ার্ক উইথ নলেজ দিয়ে যে অডিটর তো কিছুই জানে না, ও আমার সাথে কেন কথা বলবে বা অডিট কি বুঝে, আমি তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না। এই ব্যাপারে কেউ যে এই ব্যাপারে কি কমপ্লেইন আছে? আমরা অনেক সময় দেখা যায় যে জিনিসটা আসলে কিছু টেকনিক্যাল জিনিস তো মানে আগে আমরা বুঝতে পারি জিনিসটা আসলে ভালো হবে না। তো অনেক সময় দেখা যায় বেস্ট রেসপেক্টেশন অনুযায়ী আমরা একটা জিনিস ফলো করি, সেটা হয়তো দেখা যায় আইটি অডিট বা সাইবার সিকিউরিটি অডিট আসলে থিওরিটিক্যাল যে জিনিসটা অন্যভাবে চিন্তা করে। থিওরিটিক্যাল এই শব্দটা অ্যাকচুয়ালি তো আমি একটু স্টেপ বাই স্টেপ বলি। প্রত্যেকটা কন্ট্রোল কি, ওই যে সিকিউরিটি গার্ডটা নিচে দাঁড়ানো আছে না, ওইটার জন্য কিন্তু আমার একটা ইনপুট দিতে হয়েছে, কি একটা সিকিউরিটি গার্ডকে বেতন দিতে হয়েছে। প্রত্যেকটা কন্ট্রোলে একটা ওভারহেড আছে। এই সাইবার সিকিউরিটি বলেন, অডিট বলেন, প্রত্যেকের একটা ওভারহেড আছে। অ্যাকচুয়ালি আমাকে আজকে যদি বলে তুমি ডিরেক্ট রুট লগইন করবা না সিস্টেমে, তুমি একটা নরমাল ইউজারে লগইন করবা, দেন শুরু করে রুট লগইন করবা, বা এখন প্যাম আসছে প্রিভিলেজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো এটা একটা ওভারহেড আছে। তো সিস্টেম অ্যাডমিন বলতে ও কি বুঝে আমি লগইন করলে ওর কি সমস্যাটা কি? তো এই ওভারহেডটা আমরা মানতে চাই না। এক, দুই নাম্বার হচ্ছে হলো অডিটের রোল হচ্ছে হলো কন্ট্রোল অ্যাসেসমেন্ট করা। ও বুঝবে যে সিকিউরিটি গার্ড রাখা নাকি সিকিউরিটি গার্ড কিভাবে কাজ করবে, অপারেশন বুঝবে। তো ও হচ্ছে কন্ট্রোল এক্সপার্ট, নট সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমাদের মাথায় রাখতে হবে যে কন্ট্রোল এক্সপার্ট হচ্ছে হলো লেয়ার 2, বা আমি যদি বলি এখানে ইনফরমেশন সিকিউরিটি এবং ইন্টারনাল অডিট, তারা হচ্ছে হলো কন্ট্রোল এক্সপার্ট, আর আপনারা হচ্ছেন অপারেশনাল এক্সপার্ট বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তো এইটা যখন মাথায় রাখবেন, তাদের ভ্যালুয়েশনগুলো রিকমেন্ডেশনগুলো আপনাদের তখন ভালো লাগবে। তখন চিন্তা করা হবে যে এটা অর্গানাইজেশনের জন্য মেবি ভালো, বাট খারাপ লাগবে তখনই যখন একটা ওভারহেড আসবে, কারণ ও একটা কন্ট্রোল সাজেস্ট করছে। তো কিছুদিন আগে আমি একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ, যে অ্যাকচুয়ালি আমাদের একটা লার্নিং পোর্টালে করতে পারেন সবাই ট্রেনিং করে, এখানে কিছু উইকনেস পাওয়া গেছে, এটি ইন্টারনেট ফেসিং সলিউশন। তো উইকনেস পাওয়ার পর আমি গেলাম আমার অপারেশন টিমে, অ্যাপ্লিকেশন টিমের কাছে। তো বললাম যে ভাই এরকম একটা উইকনেস আছে, তাড়াতাড়ি সলভ করে দিতে হবে। অ্যান্সারটা দিল, ভাইয়া হ্যাকারকে শিখতে দেন না, লার্নিং করুক, সমস্যা কি? হ্যাকার লার্নিং করুক, সমস্যাটা কি? তো অ্যান্সারটা কি হবে যদি আপনি সাইবার এরকম সিচুয়েশনে পড়েন, তখন কি হবে দেখি, কেউ বলতে পারেন? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে চোরের জন্য গেট খুলে থাকে। আরো কোনো সুন্দর অ্যান্সার?
জিনিস হতে পারে ভাইয়া যে আমরা আসলে আমাদের সিস্টেম কতটুকু প্রোটেক্ট করতে পারছি সেটা জিনিসটা আসলে জাস্টিফাই করা রেপুটেশনাল রিস্ক ছাড়া অন্য কোনো কিছু? রেসপন্সিবিলিটি। আচ্ছা, আমি যে অ্যানসারটা দিছি আমি দেখেন আপনাদের সাথে মিলে কিনা। অ্যাকচুয়ালি হ্যাকারের একটা ইনিশিয়াল ফুটপ্রিন্ট দরকার আপনার নেটওয়ার্কে বসার জন্য। মেবি সেটা হতে পারে ই লার্নিং বা লার্নিং পোর্টাল, সেখান থেকে সে ফার্দার কোনো সিস্টেমে যেতে পারবে। তো এটাই হচ্ছে ফুটপ্রিন্ট, ইনিশিয়াল ফুটপ্রিন্টটা পেয়ে যাচ্ছে আমার এই সিস্টেম থেকে। ল্যাটারাল মুভমেন্ট নামটা শুনেছেন আপনারা সবাই মেবি, তো ওইখান থেকে মেবি আমার এই সিস্টেমটা অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কানেক্টেড অথেন্টিকেশনের জন্য অ্যাক্টিভ ডিরেক্টরিতে যেতে পারবে, বা আদার কোনো সিস্টেমের সাথে কানেক্টেড এন্ড ইউজারের ইনফরমেশন দিতে পারবে। তো হ্যাকারের একটা ফুটপ্রিন্ট দরকার এই লার্নিংটা। তো আমাদের এই মাইন্ড সেটআপটা সাধারণত আমরা সিস্টেম অ্যাডমিন থেকে পাই না বা অ্যাপ্লিকেশন টিম থেকে পাই না, যে ভাই কি হবে, এটা তো কোনো বিজনেস ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন না। তো আরেকটা উদাহরণ দেই। তো অ্যাকচুয়ালি আমরা যখন অর্গানাইজেশনে কাজ করি, শ্যাডো আইটির একটা রিসেন্ট উদাহরণ দিই, আমরা খুব বেশি ফেস করতেছি আমাদের অর্গানাইজেশনে। শ্যাডো আইটিটা কি? শ্যাডো আইটিটা হচ্ছে হলো যে আইটি পার্সোনা বা সলিউশন ম্যানেজ করতেছে নন আইটি পার্সনগুলো। কিসের জন্য এই যে শ্যাডো আইটিটা আসলো? তো দেখা যাচ্ছে যে বিজনেসের একটা রিপোর্ট দরকার, খুব আর্জেন্সি। তো আইটির কাছে আসলো, বললো যে ভাই এই রিপোর্টটা আমার তাড়াতাড়ি দরকার, ম্যানেজমেন্ট বলেছে, টপ ম্যানেজমেন্ট সিএক্সও বলেছে। তো তখন আইটি ফিডব্যাক থাকে, ভাই এটা ডেভেলপ করতে 5 ম্যান আওয়ার লাগবে, 3 ম্যান আওয়ার লাগবে, 4 ম্যান আওয়ার লাগবে। 4 দিন পরে আসলো, বললো আবার বললো কি যে ভাই আমার এই ম্যান আওয়ার ক্যালকুলেট করতে আরো 2 ম্যান আওয়ার লাগবে, এক্সাক্ট ম্যান আওয়ারে আমি ক্যালকুলেট করতে পারি না। 5 দিন পরেও সে কাজটাই ধরে নাই। তো বিজনেস কি বসে থাকবে? তারা অ্যাকচুয়ালি বিজনেস নিয়ে আসতেছে, তাদের বাজেট অনেক বেশি। তখন যেটা করতেছে, তারা নিজেরা আইটি রিসোর্স হায়ার করতেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিম রিপোর্ট এক্সট্রাকশনের জন্য আর্টিফিশিয়াল হায়ার করতেছে, ফাইন্যান্স ইআরপি সিস্টেমের জন্য হায়ার করতেছে। তো আইটি থেকে জিনিসটা দূরে সরে যাচ্ছে। ঠিক তেমন আমরা যদি মডার্ন আর্কিটেকচার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার না বুঝি, কিভাবে মডার্ন অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন টিমের রিকোয়ারমেন্ট গুলো না বুঝি, ঠিক সেইভাবে আমরা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে যাব। তো আমাদের সবসময় বুঝতে হবে যে মডার্ন অ্যাপ্লিকেশন গুলোর কি রিকোয়ারমেন্ট, এবং আমরা অ্যাকচুয়ালি একই টেমপ্লেটে সব অ্যাপ্লিকেশন যে একই টেমপ্লেটে ফেলবো না। আমি ক্লাউড নেটিভ বুঝতেছি, ক্লাউড নেটিভ কি আমি আসবো অবশ্যই, বা আমি ক্লাউড বুঝে আমি সবকিছু ক্লাউডেই হোস্ট করতে হবে যদিও আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার আছে, বা সবকিছুই আমার হাই অ্যাভেলেবিলিটি লাগবে, সবকিছুই আমার ডিএল লাগবে না। আমরা এক টেমপ্লেটে ফেলবো না, আমাদের টেমপ্লেট গুলো ডিফারেন্ট হবে বেসড অন বিজনেস রিকোয়ারমেন্ট, বেসড অন অ্যাকচুয়ালি রিস্ক অ্যাসেসমেন্ট। তো এখন আমার মেইন অবজেক্টিভে আসি যে অ্যাকচুয়ালি আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি আজকের প্রেজেন্টেশনে। অ্যাকচুয়ালি আমি যদি টু মাচ টেকনিক্যাল করি, অনেকে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করবে না, বুঝবে না। আমি অ্যাকচুয়ালি সেখানে এমন ভাবে নিয়েছি যাতে যাদের ক্লাউড নেটিভ বা ক্লাউড এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তারা চিন্তা করবে যে আমি যেভাবে ডিজাইন করেছি সেটা কি আদৌ ঠিক কিনা, বা আমিও অ্যাকচুয়ালি আমাদের যে পেইন পয়েন্টগুলো, আমি যে পেইন পয়েন্টগুলো পাচ্ছি আপনাদের সাথে কানেক্ট করে যে ভালো কোনো সলিউশন আছে কিনা। প্লাস হচ্ছে যারা জানে না তারা টেকওয়ে করে নিয়ে যেতে পারবে যে হ্যাঁ এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার ফার্দার স্টাডি করা দরকার। এই টার্মিনোলজিগুলো সিকিউরিটির জন্য বা এই টার্মিনোলজিগুলো হোস্টিং এর জন্য আমার জানা দরকার। তো এটা আমার আজকের প্রেজেন্টেশনের অবজেক্টিভ। তো প্রথমে আমি অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লো ট্রান্সফরমেশন হিস্ট্রিটা জানি। তো আমরা যখন ডেটা সেন্টার আসতে বাংলাদেশে, তো তখন কি হয়েছে, প্রথমে আমরা সার্ভার নিয়ে আসতাম, অনেক বেশি সার্ভার নিয়ে আসতাম, যে কোনো সলিউশন নতুন একটা সার্ভার নিয়ে আসতাম, সার্ভার নিয়ে এসে তারপর ওটার উপর অপারেটিং সিস্টেম দিতাম, দরকার হলে আলাদা সার্ভারে ডেটাবেস ইনস্টল করতাম, এইভাবে জাস্ট সার্ভার কিনতাম। তো যে কোনো নতুন অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে আমরা বলতাম যে আমাদের নতুন সার্ভার কিনতে হবে, 3 মাস 4 মাস 5 মাস চলে যেত আরএসপি করে সার্ভার নিয়ে আসার জন্য। এটা আরেকটা সমস্যা হচ্ছে হলো টাইম টু মার্কেট আমার যেতে পারতেছি না, দেরি হচ্ছে। প্লাস হচ্ছে হলো ডাটা সেন্টার সার্ভার দিয়ে ভরে যাচ্ছে, এটার কোনো কন্ট্রোল আমরা নিতে পারতেছি না। তো কিছু কিছু ওইএম কি করলো, তারা রেড সার্ভার নিয়ে আসলো, দেখা গেল খুব কম স্পেসে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো সার্ভার কমিশন করতে পারতেছি। তো এটা একটা সলিউশন নিয়ে আসলো, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অপারেটিং সিস্টেম ইনস্টল করা অ্যাপ্লিকেশনের জন্য, তো এই জিনিসগুলো আমাদের স্টিল চ্যালেঞ্জিং হয়ে গেল। তারপর কি আসলো,
অনেকগুলো ভার্চুয়ালাইজেশন টেকনোলজি নিয়ে আসতো। আমার ইনফ্রাস্ট্রাকচার ম্যাসিভ, আমাদের এখন 10-15 মিনিটে আমরা একটা ভিএম এর টেমপ্লেট রেডি থাকে, ভিএম দিয়ে দিচ্ছি অপারেটিং সিস্টেমে। তারপরে এটার আরেকটা সুবিধা কি, আমার হাই ভ্যালিডিটি ভিএম জাস্ট একটা রিলিজ খেলে অন্য একটা ভিএম এ আপডেট হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, ডিআর এর কোনো সমস্যা হচ্ছে না। তো এই ফ্যাসিলিটিগুলো চলে আসলো। তো ভিএম আর্কিটেকচারে কি আসলো, ইনিশিয়ালি আমার হোস্ট অপারেটিং সিস্টেম ছিল, এই জায়গাটায় আমরা হাইপারভাইজার নিয়ে আসলাম, যে কি ES6 এ হতে পারে বা হতে পারে। তো এই জায়গাটা হাইপারভাইজার, তারপর আমরা অ্যাকচুয়ালি ভিএম ইন্ডিভিজুয়াল ভিএম গুলো আমরা ইনস্টল করতাম। এখন আবার মডার্ন অ্যাপ্লিকেশনে আরেক ধাপ চলে আসতেছে। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের চায়না থেকে ইন্ডিয়ান ফ্রেন্ডরা কি করতেছে, কোডিং করে পাঠিয়ে দিতেছে। কি, আমরা যেমন গাড়ি একটা কন্টেনারে ঢুকে জাপান থেকে নিয়ে আসতেছি, যেমন ইন্ডিয়া চায়না আমাদের ভেন্ডর যারা আছে কোডিং করে তারা পাঠিয়ে দিতেছে। দেওয়ার পর যখন আমার ইনফ্রাস্ট্রাকচারে ওটা ইনস্টল করতেছি, তখন দেখতেছি আর চলতেছে না। কি রে বাবা, অনেক টাইম লাগতেছে ডাবল শুটিং করার জন্য। তো এটা একটা সমস্যা। তো সেম লাইক আমরা ভার্সিটিতে কি করতাম, যে সারা রাত কোডিং করে সকালে উঠে যখন ভার্সিটির ল্যাপটপে পেন ড্রাইভটা লাগাতাম, তখন দেখতাম যে অ্যাকচুয়ালি কোডটা আর চলতেছে না। তো এই সমস্যাটা করার জন্য অ্যাকচুয়ালি কন্টেনার টেকনোলজি চলে আসছে, যে জাপানের মতো সব কিছু প্যাকেট করে আমি পাঠাবো, এই জায়গায় এসে খুলবো, রাস্তায় গাড়ি নামাই দেবো। সো সেম জিনিস, এই কন্টেনার টেকনোলজিটা আমি ডিটেইলস দেখাবো, যে কোথায় আর ডিটেইল কন্টেনার টেকনোলজি কি বা ক্লাউড নেটিভ কি বা এই জিনিসগুলো টোটাল কভার করবো। তো করলাম, তো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনটাই এখন আমরা যে টপিকটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম সেটার একটা ফাউন্ডেশন দিই। অ্যাকচুয়ালি ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন কি, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন নাই যে ক্লাউড হোস্টিং, এটার কোনো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন একটা লাইনে আমরা কোনো ডিফাইন করতে পারবো না, বা আমরা বলতে পারি যে এই চারটা পিলার থাকলে এটা একটা ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন। ফার্স্ট পিলারটা কি, মাইক্রো সার্ভিস। মাইক্রো সার্ভিসটা কি, আমি একটা অ্যাপ্লিকেশনকে ছোট ছোট ভাগে ভাগ করব। যেমন আমি যদি ই-কমার্স সাইট হই, অর্ডার ম্যানেজমেন্টের জন্য একটা, ইনভেন্টরির জন্য একটা, পেমেন্টের জন্য একটা, তো এরকম মডিউলার করে ভাগ করে দেব। এটা সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে ফিউচার স্কেলেবল, বা কোনো একটা পার্টিকুলার সার্ভিসে যদি আমার হিট বেশি আসে, খুব তাড়াতাড়ি আমি ওয়ার্কলোড ট্রান্সফার করতে পারবো, বা আমি এটা ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো। তো আমার এফিসিয়েন্সি অনেক বেশি গেইন হবে। প্লাস হচ্ছে আমার আমি যদি বলি যে আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি বা রিসোর্স অপটিমাইজেশন, এটা আমার এনশিওর হবে। কন্টেইনার টেকনোলজি কি, আমি বললাম অলরেডি যে কন্টেইনারে করে পাঠিয়ে দিয়েছে। তো কন্টেইনারে কয়েকটা জিনিস থাকে। প্রথমত কি, ওই ডেভেলপার যে কোড করে পাঠিয়ে দিয়েছে, সেই কন্টেইনারে এই অ্যাপ্লিকেশন কোড বা কোড একটা প্যারামিটার। সেকেন্ড থাকতে পারে যে কন্টেইনারের মধ্যে কনফিগারেশন, যে আমার অ্যাপ্লিকেশনের জন্য যে কনফিগারেশনটা আছে সেটা রান টাইম এনভায়রনমেন্ট, যে এখানে এই লাইব্রেরিগুলো থাকবে বা এই, প্লাস হচ্ছে আমার জাভা লাগতে পারে, পাইথন লাগতে পারে, এই ফ্রেমওয়ার্কগুলো থাকতে পারে। এই সব কিছু বিল্ড করে আমার কন্টেইনারে পাঠিয়ে দিচ্ছে কে, আমার অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিচ্ছে কে, ইউরোপ, আমেরিকা, ইউএসএ বা আমার চায়না থেকে সবাই এই কোডগুলো পাঠিয়ে দিচ্ছে। আমি জাস্ট প্লাগ এন্ড প্লের মতো এখানে পোস্ট করব। ডেভঅপস, আমরা অনেকেই মনে করি যে ডেভঅপস কোনো টুলস বা কিছু, বা ডেভঅপস একটা কালচার। সেই কালচারের মধ্যে আমাদের কর্মচারী সেকশন আছে, ডেভসেক অপস, CI/CD টুল, সো এই বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, এই সবগুলো মিলে হচ্ছে ডেভঅপস, নট কোনো পার্টিকুলার টুল। এটা একটা কালচার। ক্লাউড নেটিভ ওপেন স্ট্যান্ডার্ড, ক্লাউড নেটিভ ওপেন স্ট্যান্ডার্ডটা কি করে, এই যে আমার অ্যাপ্লিকেশনটা, এই যে আমার কন্টেইনারটা, এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আমি বানাচ্ছি থ্রুআউটটা, যাতে আমি যে কোনো প্ল্যাটফর্মে মাইগ্রেট করতে পারি। পোর্টেবিলিটি মানে পোর্টেবল হয় জিনিসটা, যে আমি আজকে চাচ্ছি না এই প্ল্যাটফর্মে থাকতে, কালকে আমি অন্য প্ল্যাটফর্মে চলে যাব। বা এই ওপেন স্ট্যান্ডার্ডটা, যেমন কন্টেইনারের জন্য ওপেন কন্টেইনার ইনফরমেশন, OCI একটা স্ট্যান্ডার্ড আছে, তো এরকম কুবারনেটিস প্ল্যাটফর্মের জন্য আছে, সবার জন্য এটা ওপেন। এটা এনশিওর করে যাতে এটা পোর্টেবিলিটি হয়, এই কনসিস্টেন্ট হয় থ্রুআউট দ্য ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন। তো এই চারটা পিলার যদি স্যাটিসফাই করে, সেইটাকে আমরা বলবো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন। তো অলরেডি আমি বলে ফেলছি যে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন এর বেনিফিট কি, মাইক্রো সার্ভিস বেস, মানে ছোট 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 পিস হবে।
তারপর ইলাস্টিক অটো স্কেলিং, যে কোনো টাইমে আমার যদি লোড বেশি হয় উইদিন সেকেন্ড আমরা স্কেল করতে পারবো। পোর্টেবল এন্ড ভেন্ডর নেটওয়ার্ক অলরেডি বলে ফেলছি, যে কোনো প্ল্যাটফর্ম আমরা মুভ করতে পারবো। প্লাস হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডেলিভারি, সিআইসিডি নিয়ে একটা আলাদা সেকশন আছে, ওটা ডিটেইলস কথা হবে আমাদের সাথে। তো আমরা বলতে পারি যে সব অ্যাপ্লিকেশনে কি ক্লাউড নেটিভে আমরা যাব? বিডি সাফে অ্যাপ্লিকেশন কি অ্যাকচুয়ালি ক্লাউড নেটিভে যাওয়ার দরকার আছে? নো, অ্যাকচুয়ালি ক্লাউড নেটিভ সেই সব অ্যাপ্লিকেশনে। তো আমাদের মাইন্ডসেটে আমরা যদি সিস্টেম অ্যাডমিন বলি যে তুমি ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন নিয়ে আসো, আমি তার সাথে দেখবো না, এই মাইন্ডসেট যাতে আমার না থাকে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনে, এটা আমাদের মেক শিওর করতে হবে। তো মিথ ভার্সেস ট্রুথ, রানিং অন দ্য ক্লাউড ইজ ইকুয়াল টু ক্লাউড নেটিভ। অ্যাকচুয়ালি ক্লাউডে চলবে না, আমার নিজের ইনফ্রাস্ট্রাকচারে ইট ক্যান বি কুবারনেটিস আমরা যদি ইনস্টল করি সেটাও ক্লাউড নেটিভ হতে পারে। আমাদের একটা মিথ আছে যে ক্লাউডে চললে ক্লাউড নেটিভ, ক্লাউড হোস্টিং মানে ক্লাউড নেটিভ। নো, ক্লাউড নেটিভ ইজ ইকুয়াল টু মাইক্রো সার্ভিস। অ্যাপ্লিকেশনটা যদি ছোট ছোট পিসে ভাগ করা হয় তাহলে আমার ক্লাউড নেটিভ। অ্যানসার ইজ নো। ক্লাউড নেটিভ ইজ চিপ এন্ড সিকিউর বাই ডিফল্ট। সিকিউরিটি নিয়ে ডিটেইলস পরে স্লাইডে আসতেছে, খুব ইজি ভাবে আমি বুঝাবো যাতে সবাই কানেক্ট করতে পারে, বাট অ্যানসার ইজ নো। তো এখন পর্যন্ত ক্লাউড নেটিভ নিয়ে কার কোনো কোশ্চেন আছে? অডিয়েন্স? তো মাল্টি টেনেন্সি কি আমরা একটু বুঝি। এটা হচ্ছে একটা সিঙ্গেল বাসা, এটা হচ্ছে মাল্টি টেনেন্সি, যে একটা বাসায় অনেকগুলো ফ্ল্যাট আছে। তো যদিও ফ্ল্যাট আছে কিন্তু দেখেন এখানে রিসোর্স গুলো কিন্তু সিঁড়ি, এটা কিন্তু শেয়ার, লিফট শেয়ার, আমার ছাদটা শেয়ার। তো যখন মাল্টি টেনেন্সি করব, আমি যতই বলি যে আমার অ্যাকচুয়ালি সবকিছু আমি আমার বাসার ভিতরেই থাকবো, কেউ শুনবে না, কিছু কিছু স্পেস আমার কিন্তু শেয়ার স্পেসে আছে, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি যখন সিকিউরিটির কথা চিন্তা করব, ক্লাউড নেটিভ, মাল্টি টেনেন্সি, তখন অ্যাকচুয়ালি আমার এই জিনিসগুলো যে বলবো যে আমি ম্যানেজমেন্টকে বলে দিচ্ছি যে আমি খুব সিকিউর, আমি সর্বোচ্চ সিকিউরিটিটা ইনফোর্স করছি, বাট নো, देयर আর সাম ল্যাকিংস। তো আমার মাল্টি টেনেন্সিটা কেন দরকার হয়? আমার এক্সটার্নাল কাস্টমার থাকতে পারে, যে অন্য একটা অর্গানাইজেশনে কাস্টমারের অ্যাপ্লিকেশন আমার জন্য হোস্ট করা লাগতে পারে আমার ক্লাস্টারে। হতে পারে সেটা যে ডেভেলপার, টেস্টার বা কিউএ আমার ইনফ্রাস্ট্রাকচারে থাকতে পারে একই ক্লাস্টারে। তার মানে কি আমাদের সেগ্রিগেশন অফ ডিউটি আলাদা, সবার প্রোডাকশন যে ম্যানেজ করতেছে ডেভেলপার আলাদা বা টেস্টার আলাদা, তাদের আমাদের একটা সেগ্রিগেশন দরকার হতে পারে। প্লাস হচ্ছে হলো ডিফারেন্ট অ্যাপস। ডিফারেন্ট অ্যাপসটা কি? আজকে আমি এক্স অ্যাপ হোস্ট করেছি, কালকে ওয়াই অ্যাপ হোস্ট করেছি একই ক্লাস্টারের মধ্যে, তাদের মধ্যে একটা সেগ্রিগেশন দরকার হতে পারে। তারপর কি ডিপার্টমেন্টাল লেভেল, আইটির জন্য একটা ক্লাস্টারের ভিতরে একটা জোন থাকতে পারে, ফাইন্যান্সের জন্য জোন থাকতে পারে, কাস্টমার এক্সপেন্সের জন্য জোন থাকতে পারে। তো এই সব কারণে একই ক্লাস্টারে আমাদের মাল্টি টেনেন্সি থাকতে পারে, এবং এটার সিকিউরিটি রিকোয়ারমেন্ট আমরা নিশ্চয়ই বুঝতেছি যে যেহেতু মাল্টি টেনেন্সি আমার সিকিউরিটি দরকার হবে। তো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনের হোস্টিং প্ল্যাটফর্ম, তো আমার মেইন অবজেক্টিভ হচ্ছে হলো কন্টেনার যে পাঠিয়ে দিয়েছে সেটাকে আমার হোস্ট করা। আমার মাথায় এটাই আমি রাখি যে আমি কন্টেনারকে কিভাবে আমি রাস্তায় নামাবো। হতে পারে সেটা এবিসিডি, হতে পারে এক্সওয়াইজে, যে করেই হোক আমার কন্টেনারকে হোস্ট করতে হবে। তো কন্টেনারকে হোস্ট করার জন্য কুবারনেটিস ওপেন সোর্স সফটওয়্যার বেশ অ্যাকচুয়ালি পপুলার। তো সেই কন্টেনারকে আমরা হোস্ট করব। তো কুবারনেটিস প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি AWS এও আছে, EKS Azure আছে, GKE তে আছে, গুগল ক্লাউডে আছে বা সেটাতে। বাট আমরা যে আর্কিটেকচার নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি আমাদের অন প্রেমিস, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করবো আমাদের লোকালি। তো প্রথমে আসি যে আমরা চাচ্ছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করতে, তারপর আমি আসবো আমাদের অ্যাকচুয়ালি আমি কি কোথায় চ্যালেঞ্জ ফেস করতেছি বা আপনাদের কোথায় ফোকাস দেওয়া উচিত। তো আমরা জানি যে হার্ডওয়্যার সার্ভার থাকে। তো নোড কুবারনেটিসে নোড দুই টাইপের হয়, মাস্টার নোড আর এটা হচ্ছে হলো ওয়ার্কার নোড। মাস্টার নোডের কাজ কি? মাস্টারের মতো যে সব কিছু কন্ট্রোল করবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে 3টা থেকে 5টা, আপনার বেসড অন ওয়ার্কলোড
3টা থেকে 5টা ম্যাক্সিমাম যে মাস্টার নোট করা। আর ওয়ার্কার নোট কয়টা হয়? ওয়ার্কার নোট হয় হচ্ছে যত বেশি নোট আপনার দরকার আপনি আনলিমিটেড 1000 2000 হতে পারে, ইট ক্যান বি। তো টাইম তো ঠিক আছে, ওয়ার্কার নোট এরকম হতে পারে। তো মাস্টার নোট এবং ওয়ার্কার নোট বোথ বেসটাকে আবার হার্ডওয়্যারের উপর আমি কি করব, লিনাক্স বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেব। এতটুকু তো আমরা সবাই জানি। তারপরে অ্যাকচুয়ালি কুবারনেটিসের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হলো কিউব এডিএম নামে একটা ক্লাস্টার সফটওয়্যার ইনস্টল করা। এই উপর থেকে আমার কুবারনেটিসের কাজ শুরু হয়ে গেল। তো আমি আবারও বলতেছি যে আমার মেইন অবজেক্টিভ হচ্ছে কন্টেনার। তো প্রথমে আমি কন্টেনারটা নিয়ে ফোকাস করি, যেহেতু টাইম আমাদের লিমিটেড, যেখানে ফোকাস দেওয়া দরকার সেখানে আমি দিচ্ছি। এই কন্টেনারটা আমি পডের ভিতর ঢুকিয়ে দিয়েছি, কারণ কুবারনেটিসে কন্টেনার শুধু হোস্ট করার উপায় নেই, আমার কি করতে হয়, পডের ভিতর হোস্ট করতে হয়। পডের ভিতর কি প্রত্যেকটা পড এক একটা মাইক্রো সার্ভিস বলতে পারেন এবং মাল্টিপল কন্টেনার হোস্ট করতে পারেন। তার মানে কি সেম টাইপের কন্টেনার হতে হবে। এই কন্টেনার মাল্টিপল বলতে একটা প্রক্সি হতে পারে বা একটা কন্টেনার হতে পারে সেম টাইপের মাইক্রো সার্ভিসের মধ্যে। তো ধরে নেন একটাই কন্টেনার আপনি একটা পডের ভিতর, এটার পডের মধ্যে একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বাট কন্টেনার আপনি কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবেন না। তো কন্টেনারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমরা পডের ভিতর অ্যাসাইন করতেছি। একটা ফিজিক্যাল নোডে মাল্টিপল মাইক্রো সার্ভিস হোস্ট করতে পারেন। এরকম রিডান্ডেন্সির জন্য আরেকটা ফিজিক্যাল সার্ভারে আপনারা মাল্টিপল কন্টেনার হোস্ট করবেন। করার পর যেটা হচ্ছে, তো মাইক্রো সার্ভিসটা কিউব প্রক্সি বা কিউবলেট এখানে লেখা আছে, আমি অতটা কভার করতেছি না। আর মাস্টার নোড হচ্ছে হলো ওভারঅল কন্ট্রোল করতেছে কন্টেনারটা কোথায় চলবে, পডটা কোথায় প্লেস করব আমরা, এই জিনিসগুলো বা আমার ওভারঅল ডেটাবেস ইকোসিস্টেমে ওভারঅল ডেটাবেসটা কোথায় হবে সেটা এনশিওর করতেছে হচ্ছে হলো মাস্টার নোড বা মনিটরিং, ওভারঅল মনিটরিংটা হচ্ছে হলো মাস্টার নোডে। তো মাস্টার নোড, ওয়ার্কার নোড আর কি পড আমরা জানলাম, আর হার্ডওয়্যার বেস অপারেটিং সিস্টেম। তো এখন চকলেট নাম্বার 1, অ্যাকচুয়ালি আপনারা ক্যালিকো বা সিলিয়াম নিয়ে কেউ কাজ করেছেন কিনা? ক্যালিকো বা সিলিয়াম? জি ভাই, যদি বলতেন কোনটা ভালো, কেন ক্যালিকো ইউজ করি, সিলিয়াম কেন ইউজ করি? আমি শুধু ক্যালিকো ইউজ করছি, তো আপনার কথা বলতে পারবো না। তো আমার কাছে ক্যালিকোটাই বেশ ভালো লাগছে। আপনি যদি অন্যটা দেখতেন তাহলে কি ভালো লাগতো না? এটা আসলে কি ডিপেন্ড করে যে আপনার আসলে একটা ধরেন আমি মাইক্রোটিক দিয়ে একটা রাউটিং করতে পারি, আবার আমি চাইলে একটা সিসকো বড় এএসআরসি দিয়ে রাউটার দিয়েও রাউটিং করতে পারি। তো আসলে আমার কোনটা প্রয়োজন বা আমার কাছে কোনটা ফ্লেক্সিবল মনে হয়। তো যেহেতু আমি ডিফারেন্ট টেকনোলজি দিয়ে কাজ করি, ক্যালিকোটা আমার কাছে ঠিক ছিল। তো কুবারনেটিস নেটওয়ার্কিং এর জন্য অ্যাকচুয়ালি লিনাক্স তো আমরা অনেকেই করি, আইপি টেবিলস আমরা দেখেছি। ক্যালিকোটা অনেকটা আইপি টেবিলস এর মতো, পোর্ট ব্লক বাই। তো মেইন কনসার্ন কুবারনেটিসে পড টু পড বাই ডিফল্ট ওপেন থাকে। এক পড থেকে আরেক পড বা অন্য নেটওয়ার্কে হলেও আমি পডের মধ্যে যে আইপি অ্যাসাইন করি সেখানে আমার কোনো এডিশনাল রাউটিং দিতে হয় না। দ্যাট ইজ ভেরি সিকিউরিটি কনসার্ন আপনাদের ইনফ্রাস্ট্রাকচারে, কারণ সিস্টেম অ্যাডমিন সাধারণত এই জিনিসটা কমিউনিকেট করবে না সিকিউরিটি টিমকে বা অডিটকে, কারণ তাদের কাজ বেড়ে যাবে। এই যে ক্যালিকো জানতেছে, সিলিয়াম কাজ করতেছে না, এই জিনিসটার জন্য আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের সিকিউরিটি টিমকে ইনফর্ম করা উচিত বা অডিটকে ইনফর্ম করা উচিত, এখানে একটা কন্ট্রোল দরকার। কি কন্ট্রোলটা আমি আসবো। তো ক্যালিকো যেহেতু বললো, ক্যালিকো অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর জন্য কাজ করে। তো কি করে যে আমার নেটওয়ার্কিং কন্ট্রোল বা আইপি টেবিল বা ফায়ারওয়ালের কাজ করে, চিন্তা করেন। আর সিলিয়াম হচ্ছে হলো, ক্যালিকো কাজ করে হলো L3 বা 4 লেভেলে, আর সিলিয়ামটা কাজ করে হলো L7 এ। তার মানে কি আমার মোর কন্ট্রোল আছে হচ্ছে হলো সিলিয়ামে। আমরা তো এতক্ষণ অনেকেই একটা পার্ট গেলাম যে ক্যালিকো সিলিয়াম, এতক্ষণ তো অনেকেই অ্যাকচুয়ালি সিম নিয়ে কথা বলতেছে। আপনাদের কেউ কি ইয়ে নিয়ে কাজ করেছি, কুবারনেটিস প্ল্যাটফর্ম অনবোর্ড করেছি কেউ আমাদের সিমে? এখন পর্যন্ত করে এটাও একটা চ্যালেঞ্জ। আমার অর্গানাইজেশনে আমরা কেবল তুলতেছি, বা বেস্ট প্র্যাকটিস কি হবে সেটা আমরা এখনো জানি না। অ্যাকচুয়ালি ফ্লুয়েন্টলি নামে কোনো সার্ভিস শুনেছি এখন পর্যন্ত? ফ্লুয়েন্টলির কাজ হচ্ছে হলো, আমি বলে দিচ্ছি, আমার ফার্স্ট কোশ্চেন বলেছিল আমরা কি অনবোর্ড করব কুবারনেটিসে লগ ম্যানেজমেন্ট সলিউশনে। কি অনবোর্ড করব, ওয়ার্কার নোড, মাস্টার নোড, পড না কি? আমি তো কোনো কিছুই জানি না।
তো কোনটা অনবোর্ড করব? 5% কারণ কি আমরা যারা লগ ম্যানেজমেন্টে কাজ করি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরকম ভিজিবিলিটি থাকে না। টিম যেটা ইনফ্রাস্ট্রাকচার টিম যেটা ইনপুট দিবে সেটাই অ্যাকচুয়ালি আমরা অনবোর্ড করব। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়ার্কার নোডের যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, কোথায় পড ট্রান্সফার হচ্ছে, পডে ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে কিনা, সেই জিনিসগুলো সবকিছু আমরা অনবোর্ড করতে হবে। বাট ফ্লুয়েন্টলি হচ্ছে হলো একটা পডের মতো, কুবারনেটিস একটা পড ক্রিয়েট করে দিয়েছে, যেটা দিয়ে আমি ইজিলি এখানে যদি আমি একটা পড রাখি তাহলে সব কাজ আমার জাস্ট সিমে ফরওয়ার্ড করে দিবে আমার লগগুলো। প্লাস হচ্ছে হলো আমার পার্সার নামে আমরা কি জানি, পার্সার কি? পার্সার কেউ একজন বলুন পার্সিং জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমার সিমকে বোঝানো কি, সিম যাতে আমার কথা বুঝে। আমি চাইনিজ বলতেছি আর সিম বলতেছে ইংলিশ, মাঝখানে একজন মিডিয়েটর মিডিয়া থাকবে যে কিনা আমাদের দুজনের মধ্যে ল্যাঙ্গুয়েজটা বোঝানো। পার্সিং হচ্ছিল, পার্সিং এর কাজটাও করতেছে হচ্ছে হলো সেম টুলসটা বা সেম পডটা, তো ফ্লুয়েন্টলি। তো ফ্লুয়েন্টলি ইনস্টল করে আমি ইজিলি সব লগ অনবোর্ড করতে পারবো। তো পয়েন্ট নাম্বার 2 আমি কিন্তু বলেছি যে পড টু পড কমিউনিকেশনের জন্য আমাদের একটা রিকোয়ারমেন্ট মানে একটা লিমিটেশন আছে, সেখানে আমাদের কন্ট্রোল দিতে হবে। আমাদের সিমে অনবোর্ড করতে হবে, সিমে ম্যাক্সিমাম অর্গানাইজেশন আমাদের কুবারনেটিস প্ল্যাটফর্ম থাকলেও সিমে অনবোর্ড করে না। এখন আসে হচ্ছে হলো অ্যাকচুয়ালি নরমাল ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনে যে আমি একটা ফ্রেমওয়ার্কে ফেলার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কি চিন্তা করলে আমি কুবারনেটিস প্ল্যাটফর্মটাকে সিকিউর করতে পারবো নরমাল ওয়েতে, যে চোখ বন্ধ করে আমি এই 4টা জিনিস চিন্তা করবো, ওকে তাহলে আমার একটা হাই লেভেল ফ্রেমওয়ার্ক থাকবে, ফ্রেমওয়ার্ক চিন্তা করে আমি করব। তো আমি প্রথমত বেসিক চিন্তা করি আমার বেস অপারেটিং সিস্টেম, ট্রেডিশনাল ভালনারেবিলিটি স্ক্যানার এতদিন পর্যন্ত এই অপারেটিং সিস্টেমগুলো পর্যন্ত স্ক্যান করতে পারতো। কন্টেনার স্ক্যানিং করার জন্য এই যে পডের ভিতর কন্টেনার, দেয়ার আর সাম ওপেন সোর্স সফটওয়্যার, 3V নামে আমরা জানি বা অনেকগুলো সফটওয়্যার জানি, যেটা কিনা কন্টেনার স্ক্যান করতে পারে। বাট সমস্যা হচ্ছিল যখনই আমি প্রোডাকশনে মাইগ্রেট করে ফেলতেছি তখন আর এটার কোনো ভিজিবিলিটি নাই, এটার কোনো কানেক্টিভিটি নাই। তার মানে ট্রেডিশনাল নেচার বা যে কোনো ওপেন বাস স্ক্যানারগুলো এই লেয়ারটা কোনো সিকিউরিটি এনশিওর করতে পারে না। এইটার জন্য অ্যাকচুয়ালি স্পেশাল প্ল্যাটফর্ম আছে, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন প্রোটেকশন প্ল্যাটফর্ম। তো সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করবেন যে কোন প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি কুবারনেটিস প্ল্যাটফর্মকে সিকিউর করতে পারে। কারণ আপনার অর্গানাইজেশনে এই উপর লেয়ারটার একটা ভিজিবিলিটি দরকার, কারণ এই কন্টেনারের ভিতর লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো আউটডেটেড হয়ে গেছে কিনা, ভালনারেবল কিনা, বা এই যে এই কনফিগারেশনটা ঠিক আছে কিনা। তো এই ভিজিবিলিটিটা ম্যাক্সিমাম 99% অর্গানাইজেশনে নাই এখন পর্যন্ত। কারণ কি আমরা চিন্তা করতেছি CI/CD তে কন্টেনার স্ক্যান করে দিচ্ছি, ডান। বাট ডান না, তো আমার অবশ্যই সিকিউরিটি একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ফুল কন্ট্রোলটা লগ ম্যানেজমেন্ট প্রিভেন্টিভ থেকে ডিটেকটিভ ফুল কন্ট্রোলটা অ্যাকচুয়ালি লাগবে। তো 4C আমি অলরেডি বলে ফেলছি এখানে। অ্যাকচুয়ালি কন্টেনারের ভিতর কোড থাকে, কোডটা আমরা নরমালি কোড স্ক্যানার দিয়ে, স্ট্যাটিক কোড বা ডাইনামিক কোড স্ক্যানার দিয়ে আমরা স্ক্যান করি। ক্লাস্টারটা দিয়ে বুঝাচ্ছি আমি এই ওভারঅল ক্লাস্টারটা আমি কিভাবে সিকিউর করব। ক্লাস্টারে চলে আসলাম। তারপর ক্লাউড বলতে অ্যাকচুয়ালি আমি ইনফ্রাস্ট্রাকচার বুঝাচ্ছি। হতে পারে সেটা ক্লাউড, হতে পারে সেটা আমার অন প্রেমিস, এই নিজের ইনফ্রাস্ট্রাকচারটা। কন্টেনার হচ্ছে হলো কন্টেনার, এই যে কন্টেনারটাকে আমি কিভাবে সিকিউর করব। তো এইভাবে আমি যদি মাথায় রাখি যে আমার কুবারনেটিস প্ল্যাটফর্মের সিকিউরিটিটাকে এইভাবে আমার সিকিউর করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই ইনপুটগুলো আমাদের সিকিউরিটি টিমকে দিতে হবে, অডিটকে দিতে হবে, যারা তারা নেসেসারি কন্ট্রোল এনফোর্স করতে পারে। তারপর আরেকটা পয়েন্টে আসি, নেম স্পেস আর ভার্চুয়াল কন্ট্রোল প্লেন। এই দুইটা পার্থক্য কেউ জানেন? নেম স্পেস বা ভার্চুয়াল কন্ট্রোল প্লেন, আমার কন্টেনারগুলো আমার পডগুলো আলাদা করে দেবো, আমার রিসোর্সগুলো আলাদা করে দেবো। করার পর যেটা করব যে ওদের রুল দিব, আমি CNI দিয়ে ওদের রিলেভেন্ট রুল দিব, নেটওয়ার্ক রুল দিব, আমাদের নেটওয়ার্ক নেসেসারি। এটা হচ্ছে নেম স্পেস, লজিক্যাল, সফট। আর কি ভি ক্লাস্টার হচ্ছে হলো অ্যাকচুয়ালি ক্লাস্টারের উপর, কুবারনেটিস ক্লাস্টারের উপর আরেকটা ক্লাস্টার।
যাতে আমার আইসোলেশনটা ফিজিক্যালি হয় বা হার্ড আইসোলেশন হয়। তো অ্যাকচুয়ালি বেসড অন সিচুয়েশন আমরা দেখব যে নেম স্পেস ইউজ করব না ভি ক্লাসটা ইউজ করব, এটা একটা। প্লাস হলো আমার ফিজিক্যাল সার্ভার ওয়ার্কস্টেশনে ওয়ার্কার নোডে অ্যাকচুয়ালি কোন পদগুলো থাকবে সেটা আমি অ্যাফিনিটি রুল দিয়ে বলে দিতে পারি। এই পদগুলো কখনোই এই নোডে যাবে না বা এই পদগুলো এই জায়গায় আসবে না, আমরা রিসোর্স অ্যালোকেশন করে দিতে পারি। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড সেটআপটা সেট করতে হবে যে এই কন্ট্রোলগুলো হতে পারে। দিস ইজ ভেরি বেসিক সেশন। অ্যাকচুয়ালি হাফ আওয়ারে আমি অ্যাকচুয়ালি কুবারনেটিস বোঝাতে পারবো না বা করতে পারবো না, বাট কিপ ইউর মাইন্ড যে আমার আইসোলেশন দরকার, আমার অ্যাকচুয়ালি যাতে ডিটেকটিভ কন্ট্রোলটা দরকার, প্রিভেন্টিভ কন্ট্রোলটা দরকার, যাতে আমার ইনফ্রাস্ট্রাকচারটা সিকিউর করতে পারি। এই থিং ফ্রম ইউর সাইড। হ্যাঁ, আপনার প্রশ্নটার উত্তরটাই বলছে যে পট টু পট কন্ট্রোলটা কি সিডিএম দিয়ে করা যাচ্ছে আর ক্যালিকো দিয়ে যাচ্ছে না, এটি কি উত্তর? না, আমার দুটা দিয়ে করা যাচ্ছে। যখন ধরেন ডোমেইন বেস, নেম বেস সাধারণত যেমন xyz.example.com এটা দিলে আর ক্যালিকো পারে না, সিডিএম পারে। বা L7 এ যেটা L7 হলে সিলিয়াম, L3 হলে ক্যালিকো, রাইট। আর হচ্ছে কি ট্র্যাডিশনাল অ্যাপ স্ক্যানার যেটা র্যাপিড রিসার্চ সেটার জায়গায় আপনার ক্লাউড নেটিভ অ্যাপ প্রোডাকশনটা সিনার রাইট। আদারওয়াইজ ভালো স্ক্যান হচ্ছে না। অ্যাকচুয়ালি কন্টেনারের জন্য অনেকেই বলবে, যেমন সিএসসি তে বলবে যে আমি অ্যাকচুয়ালি 3V দিয়ে বা XYZ দিয়ে ভিএম পর্যন্ত হয়, ভিএম পর্যন্ত হয় না ওটা। এবং আমার বড় অর্গানাইজেশনে যেটা সমস্যা, কন্টিনিউয়াস আমার একটা এই মাসে এতগুলো ভালনারেবিলিটি আইডেন্টিফাই হয়েছে, এই মাসে এতগুলো সলভ হয়েছে, এরকম একটা ড্যাশবোর্ড দরকার বা দরকার। সেটা অ্যাকচুয়ালি এই টুলগুলো ট্রেডিশনাল স্ক্যানারগুলো পারে না। যেমন ভালনারেবিলিটি স্ক্যানারগুলো যেমন র্যাপিড সার্ভে বা রিসার্চ বলি এদের ওপেন আবার প্রফেশনাল দুই ধরনের টুলসই আছে। সিনাপ যেরকম ফর এক্সাম্পল যেহেতু একটা নাম জানি ফর্টিনাইন বা যেহেতু একটা সবগুলো প্রফেশনাল, এদের কি কোনো ওপেন ভার্সন আছে? না ভাইয়া, এখানে ওইটাই মেইন চ্যালেঞ্জ, আপনাকে ইনভেস্ট করতে হবে। বাট আপনি যদি ডিজাইনটা ওরকম করতে পারেন, আই থিংক না আপনি ওপেন সোর্স অ্যাকচুয়ালি আপনার বেতন বিজনেস রিস্ক বা আপনি ওপেন সোর্সে কাজে দিয়ে যাবেন না, বোঝা যাচ্ছে ওখানে আমরা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ ফেস করতেছি। থ্যাংক ইউ সো মাচ শামিনুল থাকবেন। আমরা আসলে চমৎকার ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের সময় খুব কম থাকে, 30 মিনিটের মধ্যে থ্যাংক ইউ ম্যাম। একদম থ্যাংক ইউ এগুলো বলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আপনারা জয়েন করবেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে যারা আজকে স্পিকার আছে ওনারা আনসার করবেন। আমি একটু আমাদের প্রেসিডেন্ট জোয়াই ভাইকে ডাকছি। আমরা একটা ছোট্ট টোকেন অফ থ্যাঙ্কস দেব শামিনুলকে। বিগ ট্যাপ ফর দ্য শামিনুল আছে জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার রবি আছে এটাতে। প্লিজ স্যার আমার দিকে এক ধাক্কা করুন এই ক্যামেরা। থ্যাংক ইউ শামিনুল।